বার্তা, একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ইথিওপিয়ায় টিগ্রে রাজ্যের সামরিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। বাংলাদেশে হেফাজতে ইসলামের একদল নেতা বলছেন, নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় জামায়াতে ইসলামের প্রভাব রয়েছে। মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটিকে কেন অন্যান্য দলের সঙ্গে জড়ানো হয়? বর্তমানে যে সরকারে আছেন দল আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপি, দুটোই দলে কিন্তু আশকারা দিয়েছে নানাভাবে। এই আশকারার কারণ কিন্তু সেন্টিমেন্ট, আবেগ, ধর্মকেন্দ্রিক, তাকে কাজে দলেই কাজে লাগাতে চেয়েছে রাজনৈতিকভাবে। নাম উল্লেখ না করে চীনের সমালোচনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। মানসিক রোগীদের চিকিৎসার ব্যাপারে বাংলাদেশের সামাজিক দৃষ্টিভঙ্গি কি, এ নিয়ে শুনবেন ফোন ইন। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। এই অধিবেশন আপনারা রেডিওতে FM প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে। ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য টিগ্রের সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই রাজ্য থেকে প্রতিবেশী অঞ্চলের দুটো শহরে রকেট হামলা এবং প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সীমান্তে বোমাবর্ষণের খবরে এই আশঙ্কা তৈরি হয়েছে। আক্রান্ত দুটো শহরই টিগ্রে প্রদেশের প্রতিবেশী আমহারা অঞ্চলের, যার বাহিনী কেন্দ্রীয় সরকারের সৈন্যদের সাথে মিলে টিগ্রের যোদ্ধাদের সাথে লড়াই করছে। এই পরিস্থিতিতে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক সমাজ থেকে আহ্বান জানানো হয়েছে, কিন্তু তাতে কেউ কর্ণপাত করছে বলে মনে হচ্ছে না। আরও শুনুন অর্চি অতন্দ্রিলার কাছে। ইথিওপিয়ার সরকার বলছে, সে দেশের উত্তরাঞ্চলীয় রাজ্য টিগ্রের স্থানীয় বাহিনী তাদের প্রতিবেশী আমহারা অঞ্চলের দুটি শহরে রকেট হামলা চালিয়েছে। তারা বলছে, একটি হামলায় সেখানকার গন্ডার বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে, আর অন্য রকেটটি গিয়ে পড়েছে বাহারডার শহরের কাছে। এ মাসেই ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট বা TPLF-এর সামরিক সংঘর্ষের পর সেখানে উত্তেজনা তৈরি হয়। এই ফ্রন্ট টিগ্রে রাজ্য নিয়ন্ত্রণ করে থাকে। TPLF এখনও এই হামলার খবরটি নিশ্চিত না করলেও তারা বলেছে, যে বিমানবন্দর ব্যবহার করে টিগ্রের ওপর আক্রমণ চালানো হয় সেটি তাদের হামলার একটি বৈধ টার্গেট। এর আগে প্রধানমন্ত্রী আবিই আহমেদ TPLF-এর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন। ওই ফ্রন্টের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন যে তারা কেন্দ্রীয় সরকারের সৈন্যদের একটি ক্যাম্পে হামলা চালিয়েছে। এই অভিযোগ TPLF অস্বীকার করেছে। এরপর থেকে ওই অঞ্চলে বেশ কয়েকটি সংঘর্ষসহ বিমান হামলাও চালানো হয়েছে। সংঘাতের ফলে ইথিওপিয়া থেকে হাজার হাজার বেসামরিক মানুষ সীমান্ত পাড়ি দিয়ে সুদানে পালিয়ে গেছে। সবশেষ হামলার খবরটি এমন সময়ে এলো যখন ইথিওপিয়ার মানবাধিকার কমিশন টিগ্রে রাজ্যে গণহত্যার অভিযোগ খতিয়ে দেখতে সেখানে একটি টিম পাঠানোর কথা ঘোষণা করেছে। আশঙ্কা করা হচ্ছে, এই হামলার পর উত্তরাঞ্চলীয় রাজ্যের সংঘাত এখন দেশটির অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। ইথিওপিয়ার সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে TPLF কয়েক দশক ধরে প্রাধান্য বিস্তার করে আসছে। প্রধানমন্ত্রী আবিই আহমেদ 2018 সালে ক্ষমতায় আসার পর বড় ধরনের কিছু সংস্কারের উদ্যোগ নেন। কিন্তু টিগ্রে রাজ্যের প্রশাসন মনে করছে, এসব সংস্কারের ফলে বর্তমান ফেডারেল ব্যবস্থা ভেঙে পড়তে পারে। প্রতিবেশী ইরিত্রিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী আবিই আহমেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও বিরোধিতা করে TPLF। ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য আবিই আহমেদকে 2019 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। অর্চি অতন্দ্রিলা। বাংলাদেশে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের প্রয়াত আমির আহমেদ শফির কয়েকজন আত্মীয় এবং অনুসারী অভিযোগ করেছেন, নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় জামায়াতে ইসলামের প্রভাব রয়েছে। আজ চট্টগ্রামে এক সংবাদ সম্মেলন করে তারা অভিযোগ করেছেন যে আগামীকাল রবিবার যারা প্রতিনিধি সম্মেলন আহ্বান করেছে তাদের সঙ্গে জামায়াতে ইসলামের সম্পর্ক রয়েছে। কিন্তু সম্মেলন আহ্বানকারীরা এই অভিযোগ অস্বীকার করে বলছেন, সংগঠন পরিচালনার স্বাভাবিক নিয়ম অনুসরণ করেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটিকে কেন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জড়ানো হয়?
জানার চেষ্টা করেছেন ঢাকায় আমাদের সংবাদদাতা আকবর হোসেন। হেফাজতে ইসলামের নেতাদের মধ্যে দুটি অংশ এখন যে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে এর ক্ষেত্র আগেই তৈরি হয়েছে। সংগঠনটির শীর্ষ নেতা আহমদ শফি মারা যাওয়ার পর এই বিভেদ বেশ স্পষ্ট হয়েছে। মহাসচিব জুনায়েদ বাবু নগরের অংশটি আগামীকাল চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সম্মেলন ডেকেছে শফি পরবর্তী নতুন নেতা নির্বাচন এবং কমিটি গঠন করার জন্য। এই পদক্ষেপে বেশ ক্ষুব্ধ হয়েছেন আহমদ শফির ছেলেসহ তার বেশ কিছু অনুসারী। তারা অভিযোগ করছেন অপরপক্ষ জামায়াত ইসলামীর দ্বারা প্রভাবিত। আহমদ শফির অনুসারী দাবি করছেন মাওলানা মঈনুদ্দিন রুহি। এরা সবসময় যোগাযোগ করতেছে এবং এদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য হেফাজত ইসলামের নেতৃবৃন্দ, কিছু সংখ্যক নেতৃবৃন্দকে এটা বিভিন্ন রকমের প্ররোচনা দিচ্ছে এবং যারা এটা বিরোধিতা করে এবং আল্লামা আহমদ শফি সাহেবের নীতি আদর্শের উপর থাকতে চায় তাদেরকে বাদ দিয়ে তাদেরকে কোণঠাসা করে হেফাজত ইসলামের মধ্যে ওই যে যারা তাদের মতাদর্শ এবং তাদের সাথে রাজনৈতিক মতাদর্শের সাথে মিলেছে তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করতেছে। সম্মেলন আহ্বানকারী এবং জুনায়েদ বাবুনগরের সমর্থকরা বলছেন তাদের সাথে জামায়াত ইসলামীর কোনো সম্পর্ক নেই। যারা এ ধরনের অভিযোগ তুলছেন তাদের অনেকের বিরুদ্ধে অতীতে নানা অনিয়মের অভিযোগ থাকায় সংগঠনের অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। সম্মেলন আহ্বানকারী অংশের অন্যতম নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। জামাত ইসলামের সাথে তাদের সম্পর্ক ছিল, যারা অভিযোগ করছে তারা 4 দলীয় জোটে ছিলেন। 4 দলীয় জোটের 20 দলীয় জোটের অংশ হলো জামাত ইসলামী। তারা ওখান থেকে বেরিয়ে গেছেন, তাদের সাথে রাজনৈতিক সম্পর্ক, তাদের সাথে এখানে সামাজিক সম্পর্ক, আমাদের সাথে হেফাজতের সাথে কোনো সম্পর্ক নেই। এটা তারা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট অভিযোগ করেছেন। আপনারা জানেন যে হেফাজত ইসলামের কিছু নেতৃবৃন্দের কর্মকাণ্ডে হেফাজত ইসলামের নেতাকর্মীরা ক্ষুব্ধ ছিল। সেই কারণে হয়তো তারা মনে করতেছে তাদেরকে বাদ দেওয়া হতে পারে। সেই আশঙ্কায় তারা এটা করে তারা নিজেদের সুন্দর জায়গাটুকু নষ্ট করে ফেলছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন উভয় পক্ষ পরস্পরকে যেভাবে জামায়াত ইসলামের দ্বারা প্রভাবিত বলে প্রমাণ করতে চাইছে এর পেছনে রাজনৈতিক কারণ আছে। পর্যবেক্ষকরা মনে করেন মূল কারণটি হচ্ছে সরকারের কাছ থেকে আনুকূল্য পাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক পর্যবেক্ষক জুবাইদা নাসরিন বলছেন বড় রাজনৈতিক দলগুলো হেফাজতে ইসলামকে নিজেদের পক্ষে পাওয়ার জন্য যেভাবে কাজ করেছে তার প্রভাবই এখন দেখা যাচ্ছে। এটির পেছনে আমি যে ব্যক্তিগতভাবে যে কারণ মনে করি যে বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল এবং বর্তমানে যে সরকারে আছেন দল আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপি, দুটোই দলে কিন্তু এই সেটি কিন্তু আশকারা দিয়েছে নানাভাবে। এই আশকারার কারণ কিন্তু মূলে রয়েছে যে একটি হলো যে বাংলাদেশের মানুষকে যে একটি সেন্টিমেন্ট, আবেগ, ধর্মকেন্দ্রিক তাকে দলেই কাজে লাগাতে চেয়েছে রাজনৈতিকভাবে। এবং আমরা দেখেছি এর আগেও যে আপনার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে আপনার হেফাজতে ইসলামের যে আপনার এক ধরনের মধুচন্ডীগণ তাদের এক ধরনের সম্পর্ক ছিল এবং সেটিও কিন্তু এটির একটা বড় ধরনের জায়গা তৈরি করেছে যে তারা ব্যবহার করেছে। পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার থাকার কারণে হেফাজতে ইসলামের রাজনৈতিক গুরুত্ব বেড়েছে। বিশ্লেষক জুবাইদা নাসরিনের মতে গত 7 বছরে বাংলাদেশের ক্ষমতাসীনদের সাথে হেফাজতে ইসলামের সখ্যতা এবং পারস্পরিক নির্ভরশীলতাও তৈরি হয়েছে। এজন্য সংগঠনটির নেতারা নেতৃত্ব নিয়ে নিজেদের মধ্যে লড়াই করছেন বলে মিস নাসরিন উল্লেখ করেন। আকবর হোসেন, ঢাকা থেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গোটা বিশ্বই আজ সম্প্রসারণবাদী শক্তিগুলির জন্য উদ্বেগের মধ্যে কাটাচ্ছে। উস্কানি দেওয়া হলে ভারত তার জবাব দিতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন। কোনো দেশের নাম না করলেও মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী চীনের উদ্দেশ্যেই একথা বলেছেন, যখন চীনের সঙ্গে বেশ কয়েক মাস ধরে সীমান্ত বিরোধ চলছে। এর আগে শুক্রবার ভারতের আরেক সীমান্ত কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত 11 জন ভারতীয় সেনা ও বেসামরিক নাগরিক মারা যাওয়ার খবর এসেছে। বিস্তারিত জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, নরেন্দ্র মোদী এই যে সম্প্রসারণবাদী শক্তি বলছেন, এই শক্তি বলতে কি তিনি চীনের কথাই বুঝিয়েছেন? সেটাই মনে করা হচ্ছে মিজান, যে মিস্টার মোদী নাম না করে আসলে চীনের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন। এবং এটা জানিয়ে রাখি আপনাকে যে মিস্টার মোদী আজকে রাজস্থানের জয়সলমীরে গিয়েছিলেন। সেখানে লোঙ্গেওয়ালা বলে একটি জায়গা আছে সেখানেই ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দেওয়ালি উদযাপন করতে গেছেন। এবং এই লোঙ্গেওয়ালাতে আসলে 1971-এর যুদ্ধে পশ্চিম রণাঙ্গনে ভারতীয় আর পাকিস্তানি বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই হয়েছিল। তো সেখানেই আজকে ভাষণ দিতে গিয়ে মিস্টার মোদী বলেন যে সম্প্রসারণবাদীদের কাজকর্মের জন্য পুরো বিশ্বই আজ উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছে এবং এই সম্প্রসারণবাদী মনোভাব আসলে অষ্টাদশ
শতাব্দীর এক মানসিক বিকৃতি বলে উল্লেখ করেন তিনি। আর তার কথায় ভারত বিশ্বাস করে যে অন্যদের কথা যেমন শোনা উচিত, তেমনি অন্যদেরও নিজের মতামত বোঝাতে চেষ্টা করে ভারত। কিন্তু যদি ভারতকে উস্কানি দেওয়া হয় তাহলে তার কড়া জবাব দিতে তৈরি, এটা মনে করেন। আর চীন ছাড়াও পাকিস্তানের প্রসঙ্গেও নাম না করে মিস্টার মোদী বলেছেন আজকে যে যখনই দরকার হয়েছে ভারত পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে তার কাছে যেমন শক্তি রয়েছে, আবার সঠিক জবাব দেওয়ার মতো রাজনৈতিক সদিচ্ছাও রয়েছে, এবং সন্ত্রাসের মদতদাতাদের ঘরে ঢুকে মেরে এসেছে ভারত, এই কথাটাও তিনি উল্লেখ করেন। তো অমিতাভ, এই শুক্রবার ভারত আর পাকিস্তানের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছে, সেখানে আজকের পরিস্থিতি কি? আজকে নতুন করে ভারত শাসিত কাশ্মীর বা নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনো অশান্তি বা গোলাগুলির খবর পাওয়া যায়নি, কিন্তু শুক্রবারের কাশ্মীরের নানা সীমান্তে পাকিস্তানি বাহিনী যে গোলাগুলি চালিয়েছিল তাতে মৃতের সংখ্যা বেড়ে 11 হয়েছে, যার মধ্যে 5 জন সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য আর 6 জন রয়েছেন বেসামরিক নাগরিক। আবার ভারত এটাও দাবি করছে যে তারাও পাকিস্তানি বাহিনীর ঘাঁটিগুলোতে গোলা হামলা চালিয়েছে, মর্টার হামলা চালিয়েছে, যাতে ভারতের দাবি অনুযায়ী অন্তত 8 জন পাকিস্তানি মারা গেছেন, সৈন্য মারা গেছেন। মজুদ করা জ্বালানি আর অস্ত্র ভান্ডারও উড়িয়ে দিয়েছে। এবং নিয়ন্ত্রণ রেখার বেশ কয়েকটি সেক্টরে আসলে গতকাল এই গোলাগুলি বিনিময় হয়েছে, উড়ি, বান্দিপোরা আর কুপওয়ারা জেলাগুলিতে। এবং শ্রীনগরের সেনাবাহিনীর যে মুখপাত্র রয়েছেন কর্নেল রাজেশ কালিয়া, তিনি বলছেন যে গতকালের সংঘর্ষ বিরতির প্রতিটা ঘটনাই ছিল ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদীদের প্রবেশ করিয়ে দেওয়ার প্রচেষ্টা, আর ভারত তার উপযুক্ত জবাবও দিয়েছে। অমিতাভ, আপনাকে অনেক ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মাসুদ হাসান খানের কাছে বিশ্বের আরো কিছু খবর। যে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে ফিলিপিন্সে 42 জন মানুষ মারা গেছে, সেটি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। টাইফুন ভামকো রোববার ভিয়েতনামে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। ভিয়েতনামের মধ্যাঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। সমুদ্র সৈকত ও বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জেলেরা বন্দরে ফিরে এসেছে। আল কায়দার দ্বিতীয় শীর্ষ নেতাকে তেহরানের রাস্তায় ইসরায়েলি এজেন্টরা হত্যা করেছে বলে নিউ ইয়র্ক টাইমসে যে রিপোর্ট বেরিয়েছে, ইরান তা অস্বীকার করেছে। এই সংবাদপত্রের খবরে বলা হচ্ছে, আবু মুহাম্মদ আল মাসরিকে গত অগস্ট মাসে মোটর বাইকে আসা 2 লোক হত্যা করে। যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েলি এজেন্টরা এই কাজ করে বলে দাবি করা হচ্ছে। খবরে আরো বলা হয় তার মেয়েকেও হত্যা করা হয়েছে। তবে ঘটনায় জড়িত কোনো পক্ষই এই হত্যার কথা স্বীকার করেনি। ইরানের মাটিতে আল কায়দার কারো উপস্থিতির কথা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্বীকার করেছে। ইরান বলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদেরকে আল কায়দার সাথে সম্পর্কিত বলে দেখানোর চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প এই প্রথম ইঙ্গিত দিয়েছেন যে তিনি এ মাসের প্রেসিডেন্ট নির্বাচনের ফল মেনে নেবেন। এর আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে তার আইনি চ্যালেঞ্জ বাতিল হয়ে গেছে। পেনসিলভেনিয়া, অ্যারিজোনা এবং মিশিগানে তিনি মিস্টার বাইডেনের বিজয়কে চ্যালেঞ্জ করে যে মামলা করেছিলেন তাতে হেরে গেছেন। মিস্টার ট্রাম্প একথা বলেননি যে জানুয়ারিতে তার প্রতিদ্বন্দ্বী হোয়াইট হাউসে তার স্থলাভিষিক্ত হবেন, তবে তখনও তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা সেটা সময়ই বলে দেবে বলে তিনি মন্তব্য করেন। নাগোর্নো কারাবাখে যুদ্ধে নিহত আজারবাইজানি এবং আর্মেনীয় সৈন্যদের মরদেহ হস্তান্তরের সময় রুশ সৈন্যরা তা তদারকি করেছে। আজারবাইজান যখন নাগোর্নো কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর সুসা দখল করে, তখন এই সৈন্যরা নিহত হয়। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় 6 জন আজেরি সৈন্য এবং অজ্ঞাত সংখ্যক আর্মেনিয়ানের দেহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সই হওয়া এই শান্তি চুক্তির বিরুদ্ধে আর্মেনিয়ার মানুষ প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছেন। পোল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় কমপক্ষে 548 জনের মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 10,000-এরও বেশি। সপ্তাহের আরও আগের দিকে দেশটিতে সংক্রমণের সংখ্যা গত 2 মাসের মধ্যে এই প্রথম কমতে শুরু করে। ভারতের মানুষ যখন দিওয়ালি উৎসব পালন করছেন, তখন রাজধানী দিল্লিতে বায়ু দূষণ মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। বলা হচ্ছে আতশবাজি নিষিদ্ধ করার পরেও বাতাসের অবস্থা এবং খড় পোড়ানোর কারণে এই অবস্থা তৈরি হয়েছে। রাজনীতিবিদরা বলছেন বায়ু দূষণের এরকম অবনতি ঘটায় দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণও বেড়ে গেছে। মাসুদ হাসান খান। বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিয়ে এখন শুনবেন ফোন ইন। ঢাকা স্টুডিও থেকে সেটি পরিচালনা করছেন আকবর হোসেন। আকবর। মিজান, ধন্যবাদ আপনাকে। ফোন ইন অনুষ্ঠানে আজকে যারা যোগ দেবেন, আমরা শুরুতেই তাদের কাছে যাচ্ছি। প্রথমে আছেন মুন্না আক্তার, তিনি বাগেরহাট থেকে টেলিফোন লাইনে আছেন। হ্যালো, জি বলুন মুন্না আক্তার। মানসিক রোগীদের সম্পর্কে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি খুবই ন্যাক্কারজনক।
কারণ মানসিক রোগীদের সাথে যেরকম বন্ধুত্ব সুলভ আচরণ করা আমাদের দরকার তা তো সমাজ করেই না, বরং তাকে আরো উত্তপ্ত করে তোলে। মানসিক রোগাক্রান্ত ব্যক্তি নয়, শুধু তার পরিবার সমাজ থেকে ছিন্ন হয়ে পড়ে, তাদের প্রতি কুরুচিপূর্ণ আচরণ করা হয় আর সমাজ তাদেরকে কোণঠাসা করে রাখে। হসপিটালে তো ভোগান্তির শেষ নেই, যেখানে তারা নিবিড় পরিচর্যা পাবে, কিন্তু সেখানে তাদের উপর টর্চার আরো বেশি করা হয়। অনেক সময় এমনও হয় যে নির্যাতনে মানসিক রোগীটি মৃত্যুর মুখে পতিত হয়, অথবা শারীরিক অবস্থা এমন হয় মানসিক রোগীটিকে মানসিক ডাক্তার দেখানোর আগে ফিজিক্যাল ডাক্তার দেখানো জরুরি হয়ে পড়ে। কিন্তু আমি মনে করি পরিত্রাণ পাওয়ার উপায় হলো সবার ভেতরে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। দ্বিতীয়ত হসপিটাল গুলোতে কড়া নজরদারি রাখতে হবে। তৃতীয়ত চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে এবং ওষুধ উপলব্ধ করতে হবে। সর্বোপরি আমি মনে করি সবার সহানুভূতিশীল সহমর্মিতায় আত্মনিয়োগ করে আমাদের মানসিক রোগীদের প্রতি যত্ন নিতে হবে। এই যে বলছেন যে একটা দৃষ্টিভঙ্গি আছে নেতিবাচক, এবং বাংলাদেশের সমাজে অধিকাংশ মানুষই মনে করে যে মন বলে একটা জিনিস আছে এবং এটার যে কোনো অসুখ হতে পারে, এটা কেউ স্বীকার করতে চায় না বেশিরভাগই। এর কি কারণ? এর একটা কারণ হচ্ছে যে আমাদের সমাজে ধরেন কোনো অল্প বয়স্ক মেয়ে বা অল্প বয়স্ক ছেলে যদি কখনো এরকম হয়, তাদের যে ভবিষ্যতে যে বিবাহ দেওয়া বা অন্য একটা বিষয় নিয়ে তাদের মা বাবার মনে সর্বদাই দুশ্চিন্তা থাকে, এটা যদি কেউ জানাজানি হয়ে যায় তাহলে যে অন্য একটা সমস্যায় পড়তে হবে, তাহলে তারা সমাজ থেকে আরো কোণঠাসা হয়ে পড়বে, যার কারণে তারা অনেক সময় ডাক্তারের কাছে যেতে চায় না, গোপন রাখতে চায়। কিন্তু এটা যে তাদের সমস্যাটা আরো বৃদ্ধি পাবে সেটা হয়তো অনেক গার্ডিয়ান বুঝতে পারে না। মানে অনেকটা যারা অশিক্ষিত গার্ডিয়ান, যারা সমাজের কুসংস্কারতায় ভুগছে, তারা হয়তো বা এগুলো এরকম, আর যারা প্রগতিশীল তারা হয়তো বা এটা নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু ডাক্তারের কাছে গেলে বা হসপিটালে গেলে যে সমস্যাটা হচ্ছে সেটা আমি একটু আগে আপনাকে বললাম। ধন্যবাদ আপনাকে মুন্না আক্তার। এবারে ইশরিয়া অয়ন ঢাকা থেকে যোগ দিচ্ছেন। আচ্ছা, মানসিক রোগীদের চিকিৎসার ব্যাপারে বাংলাদেশের যে সামাজিক দৃষ্টিভঙ্গি আমি যেখানে বলতে চাচ্ছি, এখানে দেখা যাচ্ছে আমাদের দেশে সাধারণত যদি কোনো পরিবারে মানসিক রোগী থেকে থাকেন, প্রথমত আমাদের সমাজ ব্যবস্থায় এটাকে বলতেই লজ্জা পায় যে হচ্ছে হ্যাঁ আমার ফ্যামিলিতে একজন মানসিক রোগী আছেন। এই জিনিসটা একটা লজ্জাবোধ কাজ করে আমাদের সমাজে এই ব্যাপারটা নিয়ে। আর চিকিৎসার ব্যাপারটা তো আসলে অনেক দূরের কথা। এই যে লজ্জা, আর আমরা এই যে বলছেন লজ্জা পায়, এই লজ্জা পাওয়ার কারণটা কি? লজ্জা পাওয়ার কারণটা হচ্ছে আসলে আমাদের চারপাশের মানুষের কারণেই হচ্ছে আসলে লজ্জাটা পায়। আমার মতে হচ্ছে কি আমাদের প্রতিটা মানুষেরই আসলে কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত আমার মতে। কিন্তু হচ্ছে কি ওই যে বললাম যে সামাজিক আমাদের যে অবস্থাটা, আমরা আসলে অতটা হয়তো মানসিকভাবেই উন্নত হতে পারিনি, যে আমরা যে নিজেদের নিয়ে একটা যে উন্নত মানসিকতাই আমাদের তৈরি হয়নি, যার কারণে আমরা হচ্ছে গিয়ে সামাজিকভাবে কোণঠাসা হয়ে পড়তে পারি বা আমাদের সামাজিক কোনো অবক্ষয় ঘটতে পারে। এই চিন্তা বা মন মানসিকতা থেকেই আসলে আমরা ওই চিকিৎসা পর্যন্ত যাওয়া তো দূরের কথা, আগে আমরা বলতেই লজ্জা পাচ্ছি যে হ্যাঁ আমার পরিবারে একজন মানসিক রোগী আছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো আসলে আমাদের এই চিন্তা চেতনা ভাবনাগুলোকে একটু পরিবর্তন করতে হবে। আমাদের হচ্ছে নিজ উদ্যোগে আসলে এগিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকটা আসলে এরকম মানসিক প্রতিবন্ধীদের জন্য যে হ্যাঁ তাদেরও হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করার একটা অধিকার আছে। হয়তো তারা প্রপার চিকিৎসাটা যদি পায় তাহলে তারাও খুব সবলভাবে সমাজে আসলে আর 5টা মানুষের মতো বেঁচে উঠতে পারবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ইশরিয়া অয়ন। এবারে জিতেন্দ্র কুমার কুমিল্লা থেকে কথা বলবেন। জি, আমাদের দেশে আসলে মানসিক রোগী সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এখনো গড়ে ওঠেনি। আমরা অনেক দিক দিয়ে এগিয়েছি, কিন্তু এদিকে এই সমস্ত দিক দিয়ে অনেক পিছিয়ে আছি। মানসিক রোগ যে একটা রোগ, এটা অনেক সময় রোগীও বোঝেন না, নিজেও বোঝেন না, পাশাপাশি পরিবারের লোকেরাও বুঝতে পারেন না। আর যদি বুঝতেও পারেন তারপর অনেক সময় ডাক্তার কাছে যাওয়া হয় না এবং পরিবার সেটা প্রকাশ করতে দ্বিধাবোধ করা। আমার আগের বক্তা যেটা বলেছেন, তো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের পরিবর্তন দরকার এবং এটা যে একটা রোগ সেটাকে পরিবার এবং সমাজ স্বীকৃতি দিতে হবে। এবং আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইতিবাচক যে ব্যবহার, ইতিবাচক যে মনোভাব এবং সঠিক
যৌক্তিক ব্যবহার এবং মানবিক ব্যবহার তারা পায় না। সমাজে অনেক সময় তারা উপেক্ষিত হয়, উপহাসের শিকার হয়। তো এটা যেন না হয় সেটা আমাদের পরিবর্তন দরকার। এবং আমাদের ডাক্তার, বিশেষ করে হসপিটালে যে চিকিৎসা দেওয়া হয় সেখানে অনেক ঘাটতি আছে এবং সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেটা অবাক হওয়ার কিছু নেই বলে আমি মনে করি। সেই আমাদের সমাজ ব্যবস্থারই দৃষ্টিভঙ্গির ফল বলে আমার কাছে মনে হচ্ছে। আমি নিজেও এটা শিকার হয়েছি, এই ধরনের দৃষ্টিভঙ্গির শিকার হয়েছে অনেক আগে একবার। আচ্ছা, তো আপনি কি শিকার হয়েছে বলে আপনি হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য? আমি হাসপাতালে 40 দিন ছিলাম এবং আমি নিজেও বুঝতে পারিনি যে আমি মানসিক রোগী এবং আমাকে বলাও হয়নি এবং আমার পরিবারও বলেনি, আবার হসপিটালেও বলেনি। হ্যাঁ, তো এটা আমি শিকার হয়েছি এবং তারা আমার সাথে যৌক্তিক আচরণ করেনি, তুই করে আচরণ করেছিল, যেটা আমি যখন পরে অনেক সুস্থ হয়ে চাকরি করে পরে যখন যাই তখনও আমার সাথে তুই করে ব্যবহার করা হয়েছে। তখন আমি ভাবলাম যে তাদের চিকিৎসা প্রয়োজন যারা আমার সাথে এই ধরনের ট্রিট করেছিল। তো আমি অত্যন্ত দুঃখিত, আমাদের এখনো পরিবর্তন হয়নি। কয়েকদিন আগে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছিল সেটা প্রমাণ করে যে আমাদের দৃষ্টিভঙ্গির আসলে কোনো পরিবর্তন হয়নি। ধন্যবাদ আপনাকে জিতেন্দ্র কুমার আপনার মতামতের জন্য। এবারে আফসানা সিদ্দিকা পিরোজপুর থেকে টেলিফোন লাইনে আছেন। আমার যেটা মতামত, আমার মনে হয় যে আমাদের সামাজিক অবস্থাটা, মানে আমাদের সামাজিক যে পরিস্থিতি এখন কেন অনেক আগে থেকে এবং এমনকি আধুনিক এই সময়েও অনেকটা মানে আমাদের মানসিক মানে ডিপ্রেশন বা কোনো রকম অল্প সমস্যা হলেই সেটা পুরোপুরি আমাদের বিপরীতে চলে যায়। যেমন আমাদের পরিবার থেকে অনেক সময় সাপোর্ট পাইও না, উল্টো আমাদের আরো বেশি যেটা আরো অসহযোগিতা হয় এবং দেখা যায় এমনকি যদি কখনো সহযোগিতা পাইও তখন দেখা যায় যে আশেপাশের পরিবেশ, প্রতিবেশী, এমনকি আত্মীয় স্বজন তারাও অনেক অনেক বেশি নিগ্রহের চোখে দেখে আর যেটা হচ্ছে ভবিষ্যতে একটা রেপুটেশন তৈরি হয়ে যায় যে এর মানসিক রোগ আছে। দেখা যায় যে ভবিষ্যতে সুস্থ জীবনে প্রবেশ করলেও তার একটা রেপুটেশন তৈরি হয়ে যায় যে সে একটা মানসিক রোগী এবং তাকে আর কখনোই ভালো চোখে দেখা হয় না। জি জি, এবং ভবিষ্যৎ অনেক সময় দেখা যায় বাবা মা সেই ভয়টা থেকে যে সন্তানের ভবিষ্যতের একটা রেপুটেশন, এই মান সম্মান, এটার কথা চিন্তা করে অনেক সময় মানসিক চিকিৎসার জন্য বা মানসিক সাহায্যের জন্য কনসাল্ট করতে যান না অনেক সময় সাইকিয়াট্রিস্টের কাছে। এবং এর বেশি মানে ভোগান্তির শিকার হয় ইয়াং জেনারেশন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। যে অথচ সাইকিয়াট্রিস্টের একটু সাহায্য হলে, একটু কনসালটেন্স হলে তারা এটা অনেক সহজেই সলভ করে ফেলতে পারতো, তারা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে সুস্থ জগতে চলে আসতে পারতো। কিন্তু আমরা কি করি, সেটাকে আরো ডিপ্রেশনটাকে আরো ডিপ থেকে ডিপে চলে যায় এই যে অসহযোগিতা, সামাজিক নিগ্রহ, এটার কারণে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আফসানা সিদ্দিকা আপনার মতামতের জন্য। এবার সাবিরা খান বরিশাল থেকে কথা বলবেন। জি, আমার মতামত হলো আমাদের চারপাশে সাধারণত অহরহ তো আমরা দেখতে পাই যে মানসিকভাবে এরকম অনেকেই বিভিন্ন রকম সমস্যায় ভুগতেছেন, কিন্তু যেটা হয় প্রথমত আমরা মানে কারো কাছে শেয়ার করতে চাই না। এরপরে যদি শেয়ার করাও হয় একদম খুব নিকটের বন্ধু বা যাদের কাছে বললে হয়তো সমাধান খুব একটা সম্ভব না, সেরকম কারো কাছে হয়তো শেয়ার করা হয়, যেহেতু পরিবার সব থেকে কাছের মানুষ। তো এরপরে পরিবার যদি কোনোভাবে জানতেও পারে সেক্ষেত্রে কিভাবে নিবে, তো জানাজানি হবে, এরকম ভাবে চিন্তা করে সাবিরা খান, আমি দুঃখিত যে আপনার টেলিফোন লাইনের মান খুবই খারাপ, শ্রোতাদের শুনতে অসুবিধা হচ্ছে, আপনাকে এখানেই ছেড়ে দিতে হচ্ছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। এখন আমরা পরের শ্রোতার কাছে যাব। দেলোয়ার হোসেন ঢাকা থেকে যোগ দিচ্ছেন। আমি নিজেই একজন মানসিক সমস্যা ছিল, সেটা হচ্ছে ওসিডি। তো এই সমস্যা নিয়ে যখন আমি আমার পরিবারকে বললাম
তারা তো এটা পাত্তাই দেয় না। ইভেন ফ্রেন্ডের বললে, আমি যখন ইভেন জাতীয় মানসিক ইনস্টিটিউটে যাই তখন তো ফ্রেন্ডরা বললো ওখানে তো পাগল যায়, তুই কিসের জন্য যাবি। তারপর বাবা মারে বললো এগুলো কিছু না। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই ফ্রেন্ডের সাথে সবসময় আমাদের লুকাই থাকতে হয়। ফ্রেন্ড যে আমি ইভেন্ট করোনার আগেও গেছি, তারপরে মাস্ক পরে থাকতে হয় যে আমাকে যেন দেখে ফেলে কিনা, দেখে ফেললে এটা নিয়ে আমাকে আবার হাসি ঠাট্টা মস্করা করবে, এরকম মানে সামাজিক ব্যারিয়ার তো আমি ফেস করছি। তারপরে ওখানে যে ট্রিটমেন্ট যে খুব উন্নত সেটাও আমি বলবো না। লোকবলের অভাব এবং যে পরিমাণ পেশেন্ট সেই অপেক্ষা লোকবল খুবই কম। অনেকের মানসিক রোগের তো বিভিন্নতা থাকে, কিন্তু ওখানে যে গ্রুপ থেরাপি দেওয়া হয় ওখানে ওইভাবে কেউ কারো পার্সোনাল কথা শেয়ার করতে পারে না। আলটিমেটলি ভালো ফল ওখানে হয় না। আচ্ছা, তো এখন আপনার কাছে এমনি কি মনে হয় যে চিকিৎসা নিলে বা চিকিৎসকের শরণাপন্ন হলে পরিস্থিতির উন্নতি হয় কিনা? পরিস্থিতির উন্নত হয়, বাট সেটা স্লো মোশনে। আমার প্রবলেমটা হলো 2014-তে, এখনো এটা ঠিকঠাক হয়নি। এটা অনেক স্লো মোশনে। তারা অনেকে তাদের জনবল কম থাকার কারণে তারা মাসে হয়তো 1-2 দিন ডেট দেয়, আসলে সেটা পেশেন্টের জন্য সাফিসিয়েন্ট না। মানে আপনি বলছেন যে পর্যাপ্ত ভালো মতো ট্রিটমেন্ট হলে এটা এখান থেকে সংকট। এক্স্যাক্টলি। আচ্ছা, আর আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা স্কুল পর্যায়ে যদি একজন সাইকোলজিস্ট টিচার নিয়োগ করা যেত, আমার মনে হয় এই প্রবলেমটা মানে ভিতর থেকে সলভ হয়ে যেত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দেলোয়ার হোসেন আপনার মতামতের জন্য। এবারে ফারিয়া সুলতানা সাতক্ষীরা থেকে কথা বলবেন। আমি কি শুরু করি? হ্যাঁ, বলুন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মেন্টাল হেলথ জিনিসটা এখনো প্রচন্ড আকারে নেগেটিভ ভাবে দেখা হয়। আমরা যে যতদূর জানি পাবনা একটা মেন্টাল হেলথ আছে, এটা এখন 100 জনের ভিতরে 90 জন বলে পাবনার পাগলাগারদ। এটা কি মেন্টাল হেলথ মিন্স কি পাগলাগারদ? কখনোই না। এটা আমাদের মানে স্টার্টিং লেভেল, মানে স্কুল কলেজ থেকে এটা শুরু করা উচিত। মেন্টাল হেলথ জিনিসটা কি, মানুষ কিন্তু বিভিন্নভাবে মানসিক সমস্যায় ভুগতে পারে। আর দ্বিতীয়ত, প্রত্যেকটা হসপিটালের যে স্টাফ আছে এদের বিহেভিয়ার মানে এতটাই খারাপ জিনিস। আমি এমনিতেই যাব, যদি আমাকে যেখানে যে সুইটেবল ফিল না করি আমি কিন্তু সেখানে যে কোনো কথা বলতে পারবো না। আর সেখানে পরিবেশটাও যদি আমার অনুকূলে না আসে আমি কিছু বলতে পারবো না। আমি ভয়ে যাই যে কি বলবে। সেখানে বাই চান্স আমি যাচ্ছি একটা মেন্টাল হসপিটালে, যে কোনো কারণে পরিচিত কেউ হয়ে গেলে পরের দিনই ছড়া যাবে অমুক গিয়েছিল মেন্টাল হসপিটালে, পাগল হয়ে গেছে। সুতরাং এখন মানে সমস্যাটা মেন পর্যায়ে। সুতরাং এটা আমাদের বিগিনিং রুট লেভেল থেকে শুরু করতে হবে। স্কুল পর্যায়ের বাচ্চাও কিন্তু একটা মেন্টাল হেলথের প্রবলেম মানে আপনি বলছেন যে একেবারে শুরু থেকে এই যে মন যে একটা ব্যাপার, এটা যে অসুখ হতে পারে, এই ধারণাটা প্রতিষ্ঠা করতে হবে একদম শুরু থেকে। আমি বলি একটা বাচ্চাও কিন্তু আমি ছিলাম ছোট বয়সে মেন্টাল হেলথে, আমি ছিলাম। এটা সমস্যা আমার ছিল, আমার মনকে আমি বুঝতাম না কি করব, অনেক সময় ভয়ে মা বাবাকে শেয়ার করতে পারতাম না। সুতরাং এটা বাচ্চাদের মাধ্যমে ছোটবেলা থেকে সবার মাধ্যমে ছড়াইতে হবে। আর আরেকটা জিনিসে অনেক জোর দিতে হবে, মানুষ হসপিটালে যায় কিন্তু কেয়ার নিতে, ভালোবাসা পেতে। এই যে লাস্ট যে ঘটনাটা হলো, একটা পুলিশ মারা গেলেন, স্টাফদের বিহেভিয়ার এত খারাপ। ও মাই গড, এই খারাপ বিহেভিয়ার নিয়ে কি আপনি কখনো যাবেন কেয়ার নিতে? এমনি আমরা ধোকা নিতে থাকি, কি হবে মানুষের সমস্যা, এমনিতে কারো সাপোর্ট পাই না। এই জিনিসগুলো প্রথম বিগিনিং লেভেল থেকে শুরু করতে হবে, এই ধারণাটা চেঞ্জ করতে হবে। আর মেন্টাল হেলথ আপনি একটু ডাক্তারের কাছে গেলে আমরা এটা রিকভার করতে পারি, আমরা একটু সাপোর্ট পেলে, একটু মোটিভেশন পেলে রিকভার করতে পারি। সেখানে ডাক্তারের সাপোর্টটা অনেক বড় বিষয় একটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, পজিটিভিটি বাড়াইতে হবে। ধন্যবাদ আপনাকে ফারিয়া সুলতানা আপনার মতামতের জন্য। এরই সাথে আমাদের হাতে ফোন ইনের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। এখন শ্রোতাদের ফিরিয়ে নিচ্ছি লন্ডনে মিজানুর রহমান খানের কাছে। ধন্যবাদ আকবর। ঢাকা স্টুডিও থেকে ফোন ইন অনুষ্ঠানটি পরিচালনা করলেন আকবর হোসেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম। ইথিওপিয়ায় টিগ্রে রাজ্যের সামরিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। বাংলাদেশে হেফাজতে ইসলামের একদল নেতা বলছেন নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় জামায়াত ইসলামের প্রভাব রয়েছে। অন্য পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। আর নাম উল্লেখ না করে চীনের সমালোচনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্যে। ভালো থাকবেন।
This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.